হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় আছে সেটা হচ্ছে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যাদের ফার্স্ট সেমিস্টারে মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 1 থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে বৈদিক যুগের যে অর্থনৈতিক অবস্থা ছিল সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের দেওয়া দুটি অফিসিয়াল নম্বরে তোমরা যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের সাথে যদি তোমরা যুক্ত হও, তোমরা কী কী পেয়ে যাচ্ছ? তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস এবং 100% কমন সাজেশনস। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেটা হচ্ছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 রুপিস এবং মাইনর স্টুডেন্টের জন্য 699 রুপিস। আজকে যে আমাদের আলোচনার বিষয়টি আছে সেটা শুরু করা যাক, যেটা রয়েছে যে বৈদিক যুগে যে অর্থনৈতিক ভিত্তি ছিল সেটা কী ছিল। এখানে গ্রাম্য সভ্যতা, বৈদিক সভ্যতার মূলত ছিল একটি গ্রামীণ সভ্যতা। এই যুগের কোনো স্থায়ী নগরের অস্তিত্ব ছিল না। অর্থনৈতিক পর্যায়ে এই যুগের প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। জীবিকা ছিল মানুষের প্রধানত পশুপালন এবং কৃষিকাজ, যেটা আমরা দেখলাম সেই সময় কোনো নগর ছিল না, গ্রাম ভিত্তিক বিভিন্ন সভ্যতা ছিল। সেই সময় কোনো ধরনের মানে অন্য কোনো বাণিজ্য শিল্প ছিল না। সেই সময় ছিল পশুপালন এবং কৃষির উপর ভিত্তি করে অর্থনীতি চলতো। এবং এই সময়কে দুটি যুগে ভাগ করা, ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে ঋগ বৈদিক যুগের অর্থনীতি, যেটা ছিল পশুপালন এবং গো সম্পদ, যেখানে গোধন ও সম্পদের মধ্যে বলা আছে গাভী ও গবাদি পশু ছিল প্রধানত সম্পত্তি। ধনী ব্যক্তিকে গোমত্ত বলা হতো এবং সম্পদের পরিমাপ করা হতো গরুর সংখ্যা দিয়ে। মানে সেই সময় যে গাভী এবং গবাদি পশু ছিল সেগুলির ভিত্তিতে সেই সময়কার যে একজন মানুষ ধনী গরিব সেটা বলা যে মানে গণনা করা হতো এবং তাদেরকে গোমত্ত বলা হতো এবং গরুর সংখ্যা দিয়ে তার যে কতটা ধনী বা সম্পদের পরিমাপ করা হতো। পরবর্তীতে আছে গবিষ্টি অর্থাৎ যুদ্ধ গরু দখল করা ও উদ্ধারের জন্য প্রায়শই সংঘর্ষ বাড়ত, যাকে গোবিষ্টি বলা হতো এবং গরুর জন্য যুদ্ধ বলা হতো। সেখানে গরুকে জেতার জন্য বিভিন্ন ধরনের সংঘর্ষ বাড়ত, এটাকেই গোবিষ্টি বলা হতো। এরপরে অশ্বের ব্যবহার, যাতায়াত এবং সামরিক প্রয়োজনে ঘোড়া এবং রথের ব্যবহার আর্যদের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখানে এটাই বলা হয়েছে সেই সময় অশ্ব বা ঘোড়ার ব্যবহার প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছিল বিভিন্ন সামরিক এবং যাতায়াতের সুবিধার জন্য। এখানে আমরা দেখলাম গোধন এবং সম্পত্তির ভিত্তিতে কি করা হতো, গোমত্ত ছিল এবং গরুর ভিত্তিতে অর্থনৈতিকে বা সম্পদকে পরিমাপ করা হতো। তারপরে গোবিষ্টি, যেখানে গরুর জন্য যুদ্ধ হতো বা সংঘর্ষ হতো। তারপরে ঘোড়ার ব্যবহারের মধ্যে সামরিক এবং যাতায়াতের জন্য কত ধরনের সুবিধা হতো ঘোড়ার ব্যবহারের মধ্যে দিয়ে। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে কৃষিকাজ এবং শস্য উৎপাদন, যেখানে কৃষির প্রসার। ঋগ বৈদিক যুগে কৃষির গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল এবং পরবর্তী বৈদিক যুগে তা মূলত যে অর্থনীতির মেরুদণ্ড হয়ে উঠেছিল। উৎপাদন যে শস্যগুলি ছিল সেগুলো ছিল জব প্রথম দিকে, এর পরবর্তীতে ধানের এবং ব্রীহি যেটি ছিল চাষও শুরু হয়। প্রথমে জব ছিল, তারপরে ধানের চাষও শুরু হয়। এর পরবর্তীতে লাঙল এবং জলসেচ শুরু হয়, যেখানে কাঠের বা লোহার ফলাযুক্ত লাঙল বা শির ও কূপ এবং নদীর জল সেচের কাজে ব্যবহার করা হতো। যেখানে সেই সময় লাঙলের ব্যবহার শুরু হয়, যেখানে লোহা ও কাঠ দিয়ে লাঙল তৈরি করা হতো। এর পরবর্তীতে কূপ এবং যে নদীর জল দিয়ে সেচ তৈরি করা হতো। তারপর উর্বর জমি, যেখানে আবাদি জমিকে ক্ষেত্র এবং উর্বর জমিকে উর্বরা নামে অভিহিত করা হতো। এখানে আমরা দেখলাম যে কৃষির প্রসার কীভাবে ঘটেছিল, কী কী ধরনের জিনিস ব্যবহার করা হতো লাঙল এবং জলসেচের জন্য। এছাড়া যে উৎপাদনের জন্য প্রথমে জব, তারপরে ধান ব্যবহার শুরু হয়। এর পরবর্তীতে উর্বর জমিকে বিভিন্ন নামে, যেমন আবাদি জমিকে ক্ষেত্র এবং উর্বর জমিকে উর্বরা বলা হতো। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে পরবর্তী বৈদিক যুগের লোহা এবং প্রযুক্তির প্রভাব, যেখানে লোহার ব্যবহার শুরু হয়, যেখানে বলা হয় খ্রিস্টপূর্ব 1000 অব্দ নাগাদ লোহার যে ব্যবহার শুরু হয় এবং যা অর্থনীতিতে বিপুল যে বৃদ্ধি ঘটায় অর্থনীতিকে। এর পরবর্তীতে অধিক উৎপাদন, যেখানে শক্তিশালী লোহার ফলাযুক্ত লাঙল দিয়ে পরিষ্কার এবং গভীর চাষ সম্ভব হওয়ার উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পায়। যেখানে বলা হয়েছে লোহার চাষের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের যে প্রযুক্তির বিকাশ ঘটে এবং বিভিন্ন ধরনের উৎপাদন ক্ষেত্রে সুবিধা হয় এবং উন্নতি আরও বৃদ্ধি পায়। এর পরবর্তী আছে স্থায়ী বসতি। উন্নত কৃষির ফলে যাযাবর জীবনযাত্রার অবসান ঘটে এবং মানুষ স্থায়ীভাবে বসবাস করতে এবং জনপদ গড়ে তোলে। সেখানে এটাই বলা হয়েছে পরবর্তী বৈদিক যুগে মানুষ যাযাবর জীবন থেকে সরে এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে এবং একটি সমাজ গড়ে তোলে, যেটা হচ্ছে এই যে ঋগ বৈদিক এবং পরবর্তী বৈদিক যুগের মধ্যে ঘটেছিল। যেখানে লোহার ব্যবহার বৃদ্ধি পায়, লোহার ব্যবহারের বৃদ্ধির ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং মানুষ স্থায়ী বসবাস করতে শুরু করে। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে শিল্প, বাণিজ্য এবং বিনিময়ের মাধ্যম। কুটির শিল্প, কামার, ছুতোর, তাঁতি,
কুমোর, স্বর্ণকারদের বিশেষ কদর ছিল। রথ এবং অস্ত্র তৈরি ছিল প্রধান শিল্প। বিনিময় প্রথা ছিল, যেখানে বার্টার সিস্টেম যেটাকে বলা হয়, যেখানে বলা হচ্ছে বাণিজ্যে প্রধানত বিনিময় প্রথা প্রচলিত ছিল। গরুই ছিল প্রধান মূল্যের একক। গরুর মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের বার্টার করা হতো বা বিনিময় করা হতো। এবং এই সময় বিভিন্ন ধরনের কুটির শিল্প, যেখানে কামার, ছুতো, তাঁতি, বিভিন্ন ধরনের স্বর্ণকারদের গুরুত্ব দেওয়া হতো। রথ এবং অস্ত্র তৈরি ছিল প্রধান শিল্প। এর পরবর্তীতে আছে নিষ্ক এবং শতমান। মূল্যবান বিনিময় ও অলঙ্কারের হিসেবে নিষ্ক এবং শতমান নামক সোনার মুদ্রার প্রথা প্রাথমিকভাবে রূপ ছিল এবং ব্যবহৃত করা হতো। নিষ্ক এবং শতমান যে সোনার মুদ্রা ছিল, এগুলি বাণিজ্যের জন্য বা বিনিময়ের জন্য ব্যবহৃত করা হতো। এখানে আমরা দেখলাম বিভিন্ন ধরনের যে বাণিজ্য শিল্প এবং বিনিময়ের মাধ্যম কী কী ছিল। সেখানে গরু এবং বিভিন্ন স্বর্ণ মুদ্রা ছিল বিনিময়ের মাধ্যম, এবং বার্টার সিস্টেম সে সময় চলতি ছিল। এবং ঋগ্বৈদিক যুগের বনাম পরবর্তী যুগের যে অর্থনীতি ছিল, সেটা আমরা এখন এখানে দেখব, যেখানে এর মধ্যে আমরা বৈশিষ্ট্য দেখব এবং সময়কাল দেখব, এবং পরবর্তী বৈদিক যুগে কী হয়েছিল সেটা দেখব। যেখানে প্রধান জীবিকা ছিল ঋগ্বৈদিক যুগে পশুপালন এবং গো সম্পদ, যেটা পরবর্তী বৈদিক যুগে হয়ে ওঠে কৃষি এবং স্থায়িত্ব। যেখানে বৈশিষ্ট্যের মধ্যে যেটা ধাতুর ব্যবহার ছিল ঋগ্বৈদিক যুগে তামা ও ব্রোঞ্জ, যেটা পরবর্তী বৈদিক যুগে লোহার ব্যবহার শুরু হয়। যেখানে সমাজ প্রকৃতি ছিল অর্ধ যাযাবর বা গ্রামীণ, যেখানে পরবর্তী বৈদিক যুগে যেটা হয়েছে স্থায়ী গ্রাম এবং জনপদের বিকাশ করতে শুরু করে। সম্পদের ভীতি ছিল সেই সময় ঋগ্বৈদিক যুগে গরু বা গোধন, যেটা পরবর্তী বৈদিক যুগে জমি এবং কৃষির উৎপাদন পরিণত। এখানে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য কী ছিল ঋগ্বৈদিক যুগে এবং পরবর্তী বৈদিক যুগে। আজকে আমার আলোচনার বিষয় এতটুকুই ছিল। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন যে বইগুলি রয়েছে তোমাদের সাবজেক্ট বিষয়ক, তোমরা যদি এই বইগুলি নিতে চাও, আমাদের দেওয়া দুটো অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে বইগুলো নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।